এটা কিন্তু একটা প্রক্সি ওয়ার চলছে। যে প্রক্সি ওয়ারের ভিতরে রাশিয়া জড়িত আছেন, প্যাসিভলি উত্তর কোরিয়াও জড়িত আছে এবং চায়না তো ডাইরেক্টলি জড়িত আছে। আগামী 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল। ইরান আত্মসমর্পণ করবে না। আমি তো কিছুক্ষণ আগে কি জানি বলছিল, ট্রাম্প নাকি বলেছে যে না, আমি এই যুদ্ধ বন্ধ করতে চাই। ট্রাম্প সকালে বলেছিল যে আমি যুদ্ধবিরতি চাই না, আর বিকেলে বলেছে খুব অতি সত্বর আমরা এটাকে শেষ করতে যাচ্ছি। আরবিতে একটা প্রবাদ আছে যে একবার, দুইবার, তিনবার, তিনবারের পরে আর কোনো বার থাকে না, এরপরে ভয়াবহটা আসে। এখন ট্রাম্প সাহেব তো অলরেডি বলে দিয়েছে 24 ঘন্টার ভিতরে উনি একটা কিছু 48 করবে। ঘন্টা 48 ঘন্টা, ঠিক আছে। 24 ঘন্টাটা আমার মাথার ভিতরে আছে, কারণ এখন থেকে আমি 24 ঘন্টা কাউন্ট করছি। কারণ এই 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে ট্রাম্প সাহেব, আপনার এই অনুষ্ঠানে আমি বারবার বলেছি, দেখেন একটা উইকেন্ড পার হয়ে যায়, মানে শুক্রবার, শনি, রবিবার বন্ধ থাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তারপরে আরেকটা উইকেন্ড গেল, তারপর আরেকটা উইকেন্ড গেল, ঠিক না? এখন কিন্তু এই উইকেন্ড, গত অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম এই সোমবারের ভিতরে কিন্তু যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্প সাহেবকে। কেমনে করবে আমি, আমার কোনো মাত্র বিন্দু মাত্র ধারণা নেই। কিন্তু যদি না করতে পারে, অলরেডি আপনি দেখছেন $67 থেকে তেলের মূল্য হয়ে গিয়েছে $110। এখন যদি সোমবার ক্রস করে যায় আর যুদ্ধ চলতে থাকে, তাহলে কিন্তু এটার মূল্য হয়ে যাবে $150 পার ব্যারেল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাতারে এলএনজির অবস্থা খুবই কাহিল, সব সাপ্লাই বন্ধ। আর এই মুহূর্তে কালকে যেভাবে ক্লাস্টার বম ফেলেছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। ইরানের কাছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা প্রক্সি ওয়ার চলছে। হুম, এটা আমাদের শাহিন ভাই ভালো মতোই জানেন যে প্রক্সি ওয়ারের ভিতরে রাশিয়া জড়িত আছেন, প্যাসিভলি উত্তর কোরিয়াও জড়িত আছে এবং চায়না তো ডাইরেক্টলি জড়িত আছে। এবং ওরা যে ড্রোনগুলো দিয়ে হামলা করেছে, ড্রোনের কস্টিং তো অনেক কম। আপনি কি খেয়াল করেছেন যে একটা মিসাইল যে পড়লো, যেভাবে হাইপারসনিক মিসাইল, এই মিসাইল তো কতগুলো চেষ্টা করলো, ওদের 5টা না 6টা, ওদের সবকিছুই ফেল করলো, থামাতে পারলো না। এবং যেভাবে পড়েছে, এটা আমি সবসময় বলেছি, ইটস নট পসিবল। একটা জিনিস 15 থেকে 18 হাজার কিলোমিটার পার আওয়ার বেগে আসা, এটাকে আপনি থামাতে পারবেন না। এখন কথা হচ্ছে, আগামী কালকে আমরা দেখব যে আমেরিকার সময় আপনাকে দেখতে হবে সকাল 10টা থেকে 12টা, আমেরিকার ইস্টার্ন টাইমে, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট যখন খোলা থাকে, তখন দেখবেন যে এই যুদ্ধ চলছে কিনা। যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রাইস ফল করবে ডলারের, এবং তেলের দাম বাড়তে শুরু করে দিবে। আপনি কিছুতেই এটা থামাতে পারবেন না। আর আরেকটা কথা আমি বলছি, আমেরিকা কি ইউজ করবে? নিউক্লিয়ার। আমার মনে হয় কোনো প্রকার নিউক্লিয়ার ইউজ করার তো প্রশ্নই আসে না এখানে। ইরানের কাছে কিন্তু অনেকগুলা রিপোর্ট এসেছে, ওদের সাংবাদিকরা বলেছে যে এরকম কোনো রিপোর্টই নেই ওদের কাছে যে ইরান এখন পর্যন্ত কোনো প্রকার নিউক্লিয়ার অস্ত্র বানিয়েছে। 1 নম্বর, কিন্তু আণবিক বোমার ওয়ারহেড, মানে যেটা মিসাইলের মাথায় আপনি বসাবেন, সেটা তো আপনি যদি ইরান আগের থেকে কিনে থাকে, তাহলে আপনি ওটা কি করে থামাবেন? ওটা আপনি থামাতে পারবেন না। ইরান কিন্তু কোনো প্রস্তুতি না নিয়ে নামেনি। আর আমরা যেটা আগে জানতাম যে মোজাইক ডিজাইনটা, এটা বোধহয় 7টা স্তরের, এখন দেখা যাচ্ছে ওরা তো অনেক সিক্রেসি মেনটেন করে। আর একটা সমস্যা কি জানেন, ইরানের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলী লারেজানি বা অন্য কাউকে কিন্তু আমরা এভাবে হারাতাম না। আপনি তো শুনেছেন যে ইসরায়েলি যেটা, আমেরিকান ইসরায়েলি যেটা সংস্থা আছে, এইপ্যাক, এইপ্যাক কিন্তু প্রচুর পয়সা খরচ করে। এবং তারা কিন্তু মানে সাগরের পানির মতো ডলার ঢেলে দিয়েছে মির্জাফর কেনার জন্য এই ইরানে। এই আপনি কল্পনাই করতে পারবেন না কত মির্জাফর ওখানে পয়দা হয়েছে। লারিজানির মতো লোক মারা গেল, তারপরে সেকেন্ড ইন কমান্ড বাসিজের মারা গেল, তারপর আরেকটা থার্ড মারা গেল, আরো কারা কারা যাবে আমরা কিন্তু এখনো জানি না। এমনকি এবং এরকম এই ভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনেই কিন্তু এই বেঈমানদের ইনফরমেশন ছিল। ইনফরমেশন অবশ্যই, বিহীন অবশ্যই। কাউকে কিন্তু মারতে পারতো না, সবই হলো ইনফরমেশনের কারণে। অ্যান্ড দে আর ভেরি মাচ ওয়েল পেড, তারা কিন্তু ভালো পয়সা পায়। আপনি মনে হ্যাঁ, করবেন যে হ্যাঁ, হ্যাঁ। এটা 100, 1 লাখ, 2 লাখ ডলারের ব্যাপার না। এক একটা লোককে কিন্তু ওরা মিনিমাম $2-3 মিলিয়ন খরচ করে, এটা যেটা কল্পনার অতীত। এবং পট করে হুম, তারা এটা নিয়ে কনফার্ম হয়ে যায়, হ্যাঁ অমুক জায়গায় চলে গিয়েছে, অমুকের কাছে আমার এই টাকাটা। এবং তারা এভাবেই হুম। গাদ্দারি করে এবং এটা ধরাও পড়ে যায়, এবং ওদেরকে মৃত্যুদণ্ডও কিন্তু দেওয়া হচ্ছে এখন। হুম। এই যিনি আছেন এখন, মোস্তফা আব্বাস খামেনি। আরাকচি, আর আব্বাস আরেকচি, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, খুবই ধুরন্ধর লোক। কিন্তু উনি হচ্ছে ফ্রন্ট পিকচারে আছেন, কিন্তু ব্যাকে কে আছেন এটা কিন্তু আমরা জানি না। কখনো হুম, দেখবেন যে এরা যদি সবাই পড়েও যায়, তারপরেও দেখবেন যে হুম। আরেকজন দাঁড়িয়ে গিয়েছে, আরেকজন দাঁড়িয়ে গিয়েছে। এটার কিন্তু একটা
এই ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা আমি আপনাকে বলি। আয়াতুল্লাহ খোমেনি, খোমেনি যখন 1979-এ পাওয়ারে আসেন, উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল যে আমার দেশের ব্রেইনকে আমি বিদেশ থেকে নিয়ে আসতে চাই। আমেরিকা হোক, ইউকে হোক, ফ্রান্স হোক, যেখান থেকে হোক নিয়ে আসো। তোমরা কত পাও ওখানে? তো বলে যে বছরে হয়তো 1 লাখ 1.5 লাখ ডলার পাই, কোনো সমস্যা নাই। তুমি তোমার দেশেই থাকো, তুমি ইরানেই থাকো, ইরানকে সার্ভ করো, আমি তোমাকে 2 লাখ ডলার দিব, তোমাকে একটা অ্যাপার্টমেন্ট ফ্রি দিব, 4 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তোমাকে 2টা গাড়ি, নতুন গাড়ি দিব। এইসব ফ্যাসিলিটি কিন্তু খোমেনি প্রোভাইড করেছিল বলে আজকে ইরান এই পর্যায়ে চলে গিয়েছে। এবং ইরান একটাই তো জাত ভাই, পারস্য সাম্রাজ্য, ওরা কিন্তু একটা বড় সভ্যতা। আর এত তাড়াতাড়ি কিন্তু, আচ্ছা বলেন তো আমাকে, এই একটা দেশ ইন্ডিয়ার সমান, জনসংখ্যা কত, 9 কোটির মতো, এতই দুর্গম অঞ্চল, কোথার থেকে এই যে ভাই বললো যে শাহিন ভাই, যে এটা তো পাশই করে নাই, সবকিছু বাইপাস করে ট্রাম্প সাহেব 40টা বছর, এই 1989 থেকে, আমি সাক্ষী, আই ওয়াজ ইন আমেরিকা দ্যাট টাইম, আমি আমেরিকা ছিলাম, এই 1989 থেকে এই নেতানিয়াহু চেষ্টা করছে যে কোনোভাবে যেন আমেরিকানরা কোনো মতে ঢুকে ইরানে। এদের কিন্তু নাম্বার ওয়ান টার্গেট কিন্তু ইরান। আরেকটা জিনিস আছে, ইরান ইজ নট অনলি, স্থলযুদ্ধ। হুম। হ্যাঁ, ওদের মাথা, ওদের ঘুম হারাম হয়ে গেছে কোথা কবে থেকে জানেন? যখন পাকিস্তান নিউক্লিয়ার বোমটা ফাটিয়েছে। ওরা কিন্তু তাল বাহানা করে করে এই আইপ্যাক এবং জায়ানবাদ, এরা আস্তে আস্তে কিন্তু যে কোনো মূল্যে পাকিস্তানের আণবিক শক্তিকে আমরা ধ্বংস করা যায় এই তালে আছে, এবং এটা করার তারা আপ্রাণ চেষ্টা করবে। এই জন্য আমাদের মুসলিমদের এখন ইউনাইটেড থাকাটা সবচেয়ে, মানে ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? আমরা কখনো ঐক্যবদ্ধ হবো কিনা আমি জানি না, কারণ আমরা ঐক্যবদ্ধ হতে শিখিই নাই, আমরা গোত্রবদ্ধ। ইরান তো মোস্তফা কামাল তো নিজেও গত পরশুদিন আহ্বান করেছে যে আবারও আহ্বান করেছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, প্রতিবেশী দেশদের কাছে আহ্বান করেছে। এই আহ্বানে সাড়া দিয়েছে বলে তো মনে হয় না। আমরা কি এখনো পর্যন্ত না, সেই ফাদানো, কি বলে এটাকে, পাতানো ফাঁদেই কি আমরা পড়ে তো আছি কিনা, বিশেষ করে। আমরা, আমি এই অনুষ্ঠানটা যখন আপনি আমাকে বলেছিলেন যে আসার জন্য, তখন আমি বলছিলাম আগামী 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল, খুবই নাজুক। আগামী 24 ঘন্টার আগে আমরা কিছুই বলতে পারবো না। আমি দোয়া করি যেন 24 ঘন্টার ভিতরে একটা কোনো সলিউশন আসে। কিন্তু আমার মনে হচ্ছে যে ট্রাম্প যেরকম মাথা খারাপ, উনি একটা অ্যাবস্টিন ফাইল ধামাচাপা দেওয়ার জন্য আর এতগুলা সব থাকার, মানে ঢেকে রাখার জন্য উনি এত নিচে যেতে পারে। কত 170টা বাচ্চাকে মেরে ফেলতে পারে, গাজাকে কিভাবে মানে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কেমন লাগে এখন যখন এই তেল আবিব জ্বলতে থাকে? কিরকম লাগে বলেন? হুম। আমি দেখতে পাচ্ছি যে আগামী 24টা ঘন্টা খুব ক্রুশিয়াল, এটা একটা কথাই বললাম আপনাকে। যদি 24 ঘন্টার পরে যদি যুদ্ধ আরো ভয়াবহ আকৃতিতে যায়, তাহলে কিন্তু এটা থামাতে পারবেন না আপনি, এটা আরো খারাপের দিকে যাবে। আণবিক বোমা ইউজ করা ইজ নট লজিক্যাল থিং, এখানে কখনোই আণবিক বোমা ইউজ হবে না, কারণ আপনি আণবিক মানে কিন্তু এই পরাশক্তি অনেক দুই ইয়ে আছে। পাগল, এই দুই পাগল আপনার কাছে মনে হয় যে এ পর্যন্ত লজিক্যাল কোনো কাজ করেছে? না, না, এই লজিক্যাল মেন্টালিটির দুই পাগলের কাছে আপনি লজিক্যাল কোনো কিছু আশা বা কেমনে করি? কারণ আমরা তো না, এখন এটা এত সবাই তো সাফার। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট, যে একমাত্র প্রেসিডেন্ট যে কখনো ইনকাম ট্যাক্সই দেয় নাই। কল্পনা করা যায় একটা আমেরিকার প্রেসিডেন্ট ইনকাম ট্যাক্স দেয় না, ডিফল্টার হয়ে থাকে, সে অনেক সময় ব্যাংক্রাপসি ঘোষণা করে। ও যে কত বড় জোকার, এটা তো আপনিও জানেন, আমিও জানি। সারা হুম, পৃথিবীর মধ্যে তারাই বাধ্যবাধকতা করলো যে কোভিড ভ্যাকসিন নিতে হবে, হ্যাঁ, একমাত্র লোক সে নিজে নেয় নাই। নেবে না বুঝলাম। তো। আপনি কোভিড এর ভ্যাকসিনের কতগুলো সাইড এফেক্ট আছে আপনি জানেন এগুলা? আমরা তো তখন বিশ্বাসও এই করিনি। কারণে তো এখনো সুস্থ আছে। ওর বয়স আর জো বাইডেনের বয়স সেম, কিন্তু আরে ও কত আমার স্ট্রং আমার দেখেন। পরিচিত, আরে আমি নিয়েছি, আমার তিনটা ফ্যাট টিউমার দেখা দিয়েছে। হুম। মানে এই, আমার সার্জারি করতে হবে এখন, কিছু করার নাই। এগুলো আসলে আমাদেরকে গিনিপিগ হিসেবে ইউজ করেছে এই এলিট সোসাইটি। শুনেন সাইফুর ভাই, আমরা হচ্ছে আসলে এখন, এক সময় ছিলাম অনেক কিছু, আমরাই কিন্তু 1933 সালে সৌদি আরবে কিন্তু গরু কোরবানির গোশত আমরা পাঠিয়েছি, আর আজকে সৌদিরা বলে আমাদেরকে মিসকিন। হুম। ধন্যবাদ। জি, আপনাকে আরো অনেক কোনো ধন্যবাদ। প্রশ্ন আমি থাকলে জিজ্ঞেস করতে পারেন, দর্শকদের কোনো প্রশ্ন আছে বা কি? প্রশ্নটা আমি শেষের দিকে একটু, আমি লিঙ্কটা খুব ইয়ে করে পুল আপ করতে পারছি না যে দিব কয়েকজনকে দর্শক যুক্ত করার জন্য। আমার কাছে, আপনার কাছে এই জি, জি, পর্যায়ে আমি আরেকটু জানতে চাই, সেটি হলো যে যদি আসলেই এই 48 ঘন্টার মধ্যে অন্য কিছু হয়, তাহলে ইরানের ভবিষ্যৎটা কি হতে পারে, বা ইরানকে আত্মসমর্পণের কোনো সুযোগ দেখেন কিনা, যেটি না, না, মেজর না, না, শাহিন না, বললেন না, যে না, 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 ইরান আত্মসমর্পণ করবে না। আমি তো কিছুক্ষণ আগে কি জানি বলছিল, এখন না আমি কনফার্ম হয়নি এই নিউজটা, ট্রাম্প নাকি বলেছে যে না আমি এই যুদ্ধ বন্ধ করতে চাই।
এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো বুঝতে পারছি না। আপনার এই গতকালকে তো টপিকটা বলছিল, গতকালকে আমি নিজেও ভিডিও করেছিলাম যে ট্রাম্প সকালে বলেছিল যে আমি যুদ্ধবিরতি চাই না, আর বিকেলে বলেছে খুব অতি সত্বর আমরা এটাকে শেষ করতে যাচ্ছি। আবার পরে দেখলাম যে ইসরায়েল মেরে দিল নাতানজে বোমা না, নিক্ষেপ করলো। আপনার এই যে ডিমোনাতে মেরেছে, এই ডিমোনার তো একটা ইতিহাস আছে। না, ডিমোনা তো ডিমোনা তো মেরেছে তো ইরান, কিন্তু হুম আগে তো ইসরায়েল মেরেছে আপনার ইয়ের উপরে, ইরানের নাতানজে উপরে, হুম, নাতানজে। হ্যাঁ। ইরান কিন্তু সবসময় পরবর্তীতে শুধুমাত্র রিটালিয়েটরি মেজার্স নিচ্ছে, কখনোই কিন্তু তারা প্রথম আঘাত করেনি, কিন্তু আপনি কখনোই তো না। F-16 24 ঘন্টার ভিতরে দুটো F-16 ফেলে দিয়েছেন, আমেরিকার হুম। সবচেয়ে বড় প্রাইড। হ্যাঁ, ফেলে। এখন এটা নিয়ে তো মহা সমস্যার ভিতরে আছে। এখন আমি আশঙ্কা করছি B-2 স্পিরিট বা কোনো একটা ওরকম ফেলে দিলে তো একেবারে সবকিছুই শেষ। আর আরো অনেক কিছু হুম। আমরা জানি না। চায়নার কাছে কিন্তু আপনার ডিএফ, শাহিন ভাই হয়তো জানবেন, DF-17, তারপরে এটা ডংফ্যাং 17, ডংফ্যাং 21, ডংফ্যাং 41। আপনি ইন্টারনেটে যে DF-21, DF-17 ক্যারিয়ার হুম। কিলার দিবেন, গুগল সার্চে দেখবেন এটা। এগুলো কিন্তু প্রচুর কিন্তু চায়না বানিয়েছে। এখন সেগুলো যদি এসে থাকে এবং এই ক্যারিয়ার কিলার যদি তারা ইউজ করে, তাহলে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে দেওয়া কোনো ব্যাপার না। এটা অসম্ভব কিছুই না। নাথিং ইজ ইম্পসিবল ফর চাইনিজ রাইট নাও। আর আমার যেটা আশঙ্কা জি। হচ্ছে, আমেরিকা মনে হয় ব্যাকফুটে চলে যাচ্ছে রিগার্ডিং তাইওয়ান। এটা এখানকার প্রসঙ্গ না, তাও বলছি। মনে হয় তাইওয়ানকে দিয়ে দিবে, চায়নাকে বলছে তোমরা নিয়ে নাও তাইওয়ান। চায়না ওভাবে এগুচ্ছে যাতে অ্যাটেনশন যেন ডাইভার্সন অন্যদিকে যায়, কিন্তু যাতে মাতাল তাহলে ঠিক। চায়না চায়না ইরান থেকে দূরে যাবে না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।